যেন মনে এনে আমার গানে যেদিন সব কিছু উড়ে যাবে শূন্য করে বিদায়। শুনতে পাচ্ছেন কিনা একটু বলতে হবে দ্রুত। ভালো আছি বুইয়ান। ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা? দেখা না গেলেও আমি আরো জুম করে দেবো, ইনশাল্লাহ দেখতে পারবেন। শুনতে পাচ্ছেন কিনা বলেন। ক্লিয়ার এই তো? বলেন তো কতটুকু মনে আছে দেখি। দ্য লটারি নাটকটা কার লেখা বলেন? দ্য লটারি, খ্রিস্টান। ওকে, হ্যাঁ, দেখি কতটুকু মনে আছে। ওই যে লটারি জিতে ডাবল কেজের মামলায় পড়ছিল, একদিকে রেপের ধর্ষণের মামলা, আরেকদিকে কি ছিল, টাকার জন্য কি করছিল বলেন তো? মনে আছে? দ্য লটারি, বলেন তো লটারি। আসাদ, আপনি আমার ফোন দিয়েন। বাকিরা সবাই একটু বলেন তো, আজকে এই সমস্যাটা সমাধান করি। রেনেসা পিরিয়ডের কি শুধু শেক্সপিয়ারের পিরিয়ড দেয়া, বাকিগুলা দেয়া নেই? এটা ক্লিয়ার করেন তো। থাকার কথা, যদি না দেয়া থাকে তাহলে আমি দিব, ওখানে তো দেয়া থাকার কথা। দুইটা উত্তর দেন। হ্যান্ডি ফিল্ডিং, ওকে, অব্রনীল। রেনেসা পিরিয়ডের শেক্সপিয়ার ব্যতীত অন্যান্য লেখকের থাকার তো কথা, কেন থাকবে না? থমাস গ্রে কেন? লটারি চুরি করছে, রেপের মামলা দিছে, তারপরে মানে মন্দির ভক্ত জামাই, এটা কি ইতে থমাস গ্রে? হ্যান্ডি ফিল্ডিং? এটা এই প্রশ্নের উত্তর দেন সবাই। রেনেসা পিরিয়ডের ফুল পিডিএফ দেয়া আছে? এই যে আতিক আছে তো, একজন বলছে নাই। একই একই প্রশ্নের উত্তর দুই রকম হবে না তো। রেনেসা পিরিয়ডের সব আছে, অঙ্গনা আছে ভাই। ওকে, একজন না। কি স্টুডেন্ট আপনারা, আল্লাহ ভালো জানে। কি পড়াশোনা করেন, কি বুঝেন, আল্লাহ ভালো জানে। একই প্রশ্নের উত্তর দুইটা কেন হবে? এই প্রশ্নের উত্তর দেন আগে। রেনেসা পিরিয়ডের
একজন বলছে শেক্সপিয়রের শুধু আছে, শেক্সপিয়রের কেন থাকবে? আমি যে পিডিএফ পড়াইলাম বেন জনসন, এটা গেল কোথায়? ফ্রান্সিস বেকন, এটা গেল কোথায়? তারপর হচ্ছে আপনার তারপরে এডমন্ড স্পেন্সার, এটা কোথায় গেল? আমি তো নিজে পড়াইছি স্লাইড দিয়ে, তো ওই স্লাইডে তো আপলোড দেওয়ার কথা। এখন আছে কিনা বলেন, আপনারা পাইছেন কিনা? নাসরিন নাকি নরিন, জেরিন, প্র্যাকটিস দেয়া আছে তো। আসাদ যে আপনার এই প্রশ্ন আপনার অনেকবার করলেন যে নাইতে দেখছেন, কি কোথায় দেখছেন বলেন? ইনবক্সে কথা বলিন, অ্যাডমিনদের সাথে ইনবক্সে কথা বলিন আগামীকাল। আছে, আমার জানা মতে আছে। আপনি আসাদ হয়তো পাচ্ছেন না, আর যারা না বলছেন তারা দেখেনি না, হয়তোবা দেখেননি। ওকে, আচ্ছা, আরেকটা প্রশ্ন উত্তর দেন দেখি, দেখি কতটুকু মনে আছে আমাদের পিছনের পড়াগুলা। আমি একটা গল্প বলবো, এই গল্পের ভিতরে অনেকগুলা চরিত্র থাকবে, অনেকগুলা কোটেশন থাকবে, আপনাকে বলতে হবে এটা কোন রিলেটেড, তার মানে আপনার পড়াটা কাজ হচ্ছে। ধর্মীয় রিলেটেড কথাবার্তা, যেমন খুব ভালো করে, ধর্মীয় রিলেটেড কথাবার্তা যেমন বাহ্যিক সৌন্দর্য মানুষের মানে মানুষকে আকৃষ্ট করে, কিন্তু মেধা মানুষের মনকে জয় করে নেয়। হ্যাঁ, যেখানে 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 মানে অ্যাঞ্জেলস, ফেরেশতারা বা দূতরা বা কি বলে দেবতারা ভয় পায়, সেখানেই বুকারা যায়। এরপর হচ্ছে যে অল্প বিদ্যা সব ভয়ঙ্কর হয়। হ্যাঁ, এরপর হচ্ছে আর হচ্ছে আমাদের দ্য রেপ অফ দ্য লক, এই জিনিসগুলা কার সম্পর্কে বলা আছে বলেন তো? এই জিনিসগুলা কার সম্পর্কে বলা আছে, দ্রুত বলেন। আলেকজান্ডার পোপ, এই যে গ্রেট। যাদের মনে আছে তারা একটু বলেন আলেকজান্ডার পোপ, মনে না থাকলে বলার দরকার নেই। আলেকজান্ডার পোপ, পোপ, এক্স্যাক্টলি, গুড। আলেকজান্ডার পোপ, ওকে, সবার মনে আছে আলহামদুলিল্লাহ, সবার মনে আছে, এক্স্যাক্টলি। আচ্ছা, এইবার আরেকটা বলবো, একজন লেখক যাকে যাকে বলা হয় ইংরেজি এসের পিতা, মানে ফাদার অফ ইংলিশ এসে, মানে উনি প্রথম ইংরেজিতে প্রবন্ধ লিখছেন। এসে মানে তো প্রবন্ধ, উনি প্রথম প্রবন্ধ লিখছেন। এবং ওনার যেহেতু প্রবন্ধ লিখছেন, ওনার কাজ হচ্ছে বই, হিস্ট্রি, রিডিংস, তারপর হচ্ছে আপনার ফ্রেন্ডশিপ, এই জিনিসগুলা নিয়ে কোটেশন। তারপরে কিছু বই মুখস্থ করতে হয়, কিছু গলাধকরণ করতে হয়, কিছু ভাষা পড়তে হয়। মানে হিস্ট্রি মানুষকে চুর বানায়, অপরচুনিটি মানুষকে চুর বানায়, হিস্ট্রি মানুষকে জ্ঞানী করে। তারপরে রিভেঞ্জ হচ্ছে এক প্রকার বন্য আচরণ। মানে যৌবনকালে স্ত্রী হচ্ছে সেবিকার মতো, না শিক্ষকের মতো, বৃদ্ধকালে হচ্ছে সেবিকার মতো। এরপর হচ্ছে আপনার যে পুরাতন মানে সবকিছু, একজন পুরুষ ভালো সবকিছুতে বিশ্বাস করা যায়, কিন্তু সে নির্ভরযোগ্য ব্যক্তি হয় না। একজন আনমেরিড পার্সন, আনমেরিড পার্সন নির্ভরযোগ্য ব্যক্তি হয় না। এরপরে হচ্ছে আমাদের যে এই যে জিনিসগুলা নিয়ে কথাবার্তা বলছে, এটা কে বলেন তো দেখি? এটা অনেকদিন আগে পড়াইছি। ফ্রান্সিস বেকন, এক্স্যাক্টলি, ফ্রান্সিস বেকন, ভালো মনে আছে। ফ্রান্সিস বেকন, ফ্রান্সিস বেকন, ওকে, ফ্রান্সিস বেকন, রাইট, ফ্রান্সিস বেকন। আচ্ছা, আবার দিচ্ছি। ফ্রান্সিস বেকন, তাই তো?
এবার বলেন ব্রুটাস আর cowards, COWARDS, cowards. Brutus are coward. Not I. মনে আছে? বলেন তো, আগে এতটুকু বলেন যে এটা কোন জায়গায় কার জন্য পড়াইছিলাম? ব্রুটাস আর কাওয়ার্ড, নট আই। এটা কোন জায়গার কোটেশন সম্পর্কে বলা আছে বলেন তো? কোন জায়গার কোটেশন সম্পর্কে বলা আছে এটা বলেন দ্রুত। কোন জায়গার কোটেশন বলেন তো? আসাদ কিং লিয়ার, জুলিয়াস সিজার। কিংলিয়ান না, জুলিয়াস সিজার। আসাদ ভুলে গেছেন, জুলিয়াস সিজার এক্স্যাক্টলি। ব্রুটাস মানে কি বলেন তো? ওই যে বলছিল ব্রুটাস তুমিও। আর কাওয়ার্ড মানে কি? কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর ডেথ। মৃত্যুর পূর্বে মানে যারা ভীতু তারা বারবার মরে, আর বীরেরা কতবার মরে? সাহসীরা একবারই মরে। আর নট আই কি বলেন তো? ওই যে বিনি বিসি বিডি, মানে এলাম দেখলাম জয় করলাম। আই সো আই কেম আই কনকোয়ার্ড। কত সহজে কোথায় থেকে মনে রাখা যায় বলেন তো? জুলিয়াস সিজার। ওকে, লাস্ট। ভালো মনে আছে আপনার? আলহামদুলিল্লাহ, আমি খুশি। ওকে, এবার লেখেন ফাদার লাভ গোল্ড। ফাদার লাভ গোল্ড। কোন জায়গার কোটেশন বলেন তো? ফাদার লাভ গোল্ড কোন জায়গার কোটেশন? এটা ক্লাস পাইনি, ক্লাস দেখেন, ক্লাস আছে তো। ফাদার লাভ গোল্ড, দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন। ফাদার লাভ গোল্ড হ্যাঁ, এক্স্যাক্টলি, মার্চেন্ট অফ ভেনিস, এক্স্যাক্টলি, মার্চেন্ট অফ ভেনিস। শেক্সপিয়ারের মার্চেন্ট অফ ভেনিস থেকে, এক্স্যাক্টলি, শেক্সপিয়ারের মার্চেন্ট অফ ভেনিস থেকে, মার্চেন্ট অফ ভেনিস। ওকে, দ্য মার্চেন্ট অফ ভেনিস। ঠিক আছে, ওকে, ভালো মনে আছে। আমরা যারা ক্লাস করছি তাদের ভালো মনে আছে, এবং যারা এই প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখবো, এইভাবে একটু দেখবে, আমি আশা করি তাদের পরীক্ষা খুব ভালো হবে। আজকে আমরা যেই যুগটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রোমান্টিক পিরিয়ডের আমাদের কাল কত বলেন তো? 1798 থেকে। দুইটাই লাল হয়ে গেছে, খুব ভালো লাগছে না? হ্যাঁ, রোমান্টিক পিরিয়ডের কাল কত ভাই বলেন তো? 1798 থেকে শুরু করে 1832 পর্যন্ত। পরীক্ষা যদি এটা অপশনে না থাকে, কখনো 1785 থাকতে পারে। খুলনা ইউনিভার্সিটিতে একটা পরীক্ষা আসছে 1785 থেকে 1830, এটা থাকতে পারে পরীক্ষায়, অথবা 32, এটা পরীক্ষায় থাকতে পারে। 1798 থেকে 1832 পর্যন্ত হচ্ছে এই সময়টাকে বলা হয় আমাদের রোমান্টিক পিরিয়ডের অন্তর্ভুক্ত। পরীক্ষায় 1798 না থেকে 1785 থেকে শুরু করে 1830 অথবা 32 পর্যন্ত এই সময়টাকে আমাদের কি বলা হয়? রোমান্টিক পিরিয়ড বলা হয়। এখন বলবেন যে মতনৈক্য কেন? ওই যে আমাদের বাংলা সাহিত্যের ইতিহাস 650 থেকে, কি বলেন মনে আছে না? প্রাচীন যুগ কোথায় থেকে শুরু হয়েছে? 650 থেকে। নাকি মধ্যযুগ কোথায় থেকে শুরু হয়েছে? শহীদুল্লাহর মতো একটা, আবার ওই কি বলেন তো সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মধ্যে আরেকটা। বুঝাতে পারলাম তো? সুতরাং 650 থেকে সপ্তম দশকে হচ্ছে আপনার, সপ্তম শতক হচ্ছে শহীদুল্লাহর মতে, আর দশম হচ্ছে কি বলেন তো এর মতে। 950 থেকে 1200 পর্যন্ত হচ্ছে আপনার সুনীতি কুমার চট্টোপাধ্যায়, আর উনি বলছে 650 থেকে। সুতরাং পার্থক্য অনেক বেশি না?
তো সুতরাং এরকম মত পার্থক্যের কারণে এই পার্থক্য হয়, তবে পরীক্ষায় এটি বেশি আসে। খুবই গুরুত্বপূর্ণ, আমাদের 44তম বিসিএস পরীক্ষা এই জায়গা থেকে 3 থেকে 4টা প্রশ্ন আসছে, এটা মাথায় রাখতে হবে। এখানে আমাদের যে কয়জন লেখক আছে প্রত্যেকেই পড়তে হবে, এবং খুব আমরা দৌড়াবো না, কারণ আমাদের উদ্দেশ্য মার্কস উঠানো, দৌড়ে তাড়াতাড়ি শেষ করা না। বুঝাতে পারলাম? তো প্রথম তথ্য নিব আমরা, এটা রোমান্টিক পিরিয়ডের এই তথ্যটা আমরা নিব, এটা 1 নাম্বার তথ্য, এটা মুছে দিলাম। 2 নাম্বার, নোট না করলে ধরা খাবেন কিন্তু। 2 নাম্বার, এখন আপনি দেখেন 1832 সালে শেষ হয়েছে না? 1832 সাল যদি হয়, তাহলে রোমান্টিক পিরিয়ড কোন যুগের অন্তর্ভুক্ত, কত সেঞ্চুরি অন্তর্ভুক্ত বলেন তো? 1800 মানে হয়ে গেছে কি 19 সেঞ্চুরি অন্তর্ভুক্ত না? তাহলে রোমান্টিক পিরিয়ড 19 সেঞ্চুরি অন্তর্ভুক্ত, 19 সেঞ্চুরি অন্তর্ভুক্ত। তা 1798 থেকে 1832 পর্যন্ত কত হয়? এইখানে 32 বছর, ওইখানে কত বছর? 2 বছর। রোমান্টিক পিরিয়ডের টোটাল সময় কয় বছর বলেন তো? 34 বছর। রোমান্টিক পিরিয়ডের টোটাল সময় কত বছর বলেন তো? টোটাল 34 বছর। এখন প্রশ্ন হচ্ছে, এই যুগে মনে রাখবেন, এই যুগে ইংরেজি সাহিত্যের কবিতা তার সর্বোচ্চ শিখরে পৌঁছে যায়। ইংরেজি সাহিত্যের কবিতা তার সর্বোচ্চ শিখরে পৌঁছে যায়, এবং এই যুগেই আগের নিউ ক্লাসিক্যাল যুগ অথবা রেনেসা পিরিয়ড অথবা এলিজাবেথ পিরিয়ড, ওইখানে দেবদেবীর কাহিনী, তারপরে বিভিন্ন রাজা বাদশার কাহিনী ব্যবহার করা হতো, উচ্চ বংশীয় ভাষা ব্যবহার করা হতো। এই রোমান্টিক পিরিয়ডে এসে প্রথম সাধারণ মানুষের ভাষাকে কবিতার ভাষায় নেওয়া হয়, এবং প্রথম, এখন দেখবেন আমাদের লেখকরা লিখে, মানে যখন কোনো গল্প লেখক লিখে তখন নিজেকে উল্লেখ করতে পারে, যেমন আমি সেখানে গিয়েছিলাম, আমি শব্দের ব্যবহার হয় প্রথম এই রোমান্টিক পিরিয়ডে। এবং সাধারণত শ্রমজীবী মানুষের ভাষা, নিম্ন শ্রেণীর মানুষের ভাষা কবিতার ভাষায় রূপান্তরিত হয়। এই কারণে এই যুগটাকে গোল্ডেন এজ অফ লিরিক বলা হয়। এই কারণে কি বলা হয়? এই যুগটাকে দা গোল্ডেন এজ অফ লিরিক, LYRIC। এই কারণে দা গোল্ডেন এজ অফ লিরিক বলা হয়, অথবা লাগবে না, এটি হলে দা গোল্ডেন এজ অফ লিরিক বলা হয়। বুঝতে পারলাম? এখন এই যে কথাগুলা বললাম, এইটা অনেক সময় প্রশ্ন হয় যে রোমান্টিক পিরিয়ডের কি কি বৈশিষ্ট্য আছে, রোমান্টিক পিরিয়ডের কি কি বৈশিষ্ট্য আছে। নোট না নিলে কিন্তু ধরা খাবে, আমি বারবার বলছি। আমি রোমান্টিক পিরিয়ডের কি কি বৈশিষ্ট্য আছে। 1 নাম্বার হচ্ছে, আমি কি কবিতায় কি ব্যবহার করেছি বলতে? সাবজেক্টিভিটি, SUB সাবজেক্টিভিটি, VIT। সাবজেক্টিভিটি মানে কি বলেন তো? আয়ের ব্যবহার। সাবজেক্টিভিটি মানে কি বলেন তো? আই বা আমি এর ব্যবহার, আমি এর ব্যবহার। কবিতায় আমি এর ব্যবহার, আমি এর ব্যবহার। কবিতায় কার ব্যবহার বলেন তো? কবিতায় আমি এর ব্যবহার। 2 নাম্বার হচ্ছে আমরা বলছি কি বলেন তো? একদম মানে সাধারণ মানুষের ভাষাগুলা কি হয়েছে? কবিতার ভাষা হয়েছে, তাই তো? সাধারণ মানুষের ভাষা কবিতা হয়েছে। এই জন্য লাভ ফর কমন ল্যাঙ্গুয়েজ, COMM, কমন ল্যাঙ্গুয়েজ, LANGUAGE, কমন ল্যাঙ্গুয়েজ, কমন পিপুল, COMMON, কমন পিপল, PEOP, কমন পিপল। লেখা হচ্ছে কিনা বলেন দ্রুত। ওকে, কমন পিপল। আচ্ছা, এরপরে আমরা একটু পরে দেখা যায় রোমান্টিকতার সাথে একটা জিনিসের গুরুত্বপূর্ণ মিল আছে, এটা হচ্ছে হাই ইমাজিনেশন। হাই ইমাজিনেশন, ইমাজিনেশন, NATION, হাই ইমাজিনেশন, হাই ইমাজিনেশন। আরেকটা তথ্য 4 নম্বরে লিখবেন, সুপার ন্যাচারালিজম, অতি প্রাকৃতবাদ, NATURALISM, সুপার ন্যাচারালিজম। এই 4টা বৈশিষ্ট্য 4টাই বিভিন্ন পরীক্ষায় আসছে, কিন্তু এই জন্য লেখাইছে, না লেখাইতাম না। 4টা বৈশিষ্ট্য 4টাই পরীক্ষা আসছে। হুইচ ইজ নট, অথবা হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার অফ রোমান্টিক পিরিয়ড? সাবজেক্টিভিটি, লাভ ফর কমন পিপল, কমন ল্যাঙ্গুয়েজ, হাই ইমাজিনেশন, এরপর হচ্ছে কি সুপার ন্যাচারালিজম।
সুপার কি বলেন তো ন্যাচারালিজম। তার মানে রোমান্টিক পিরিয়ডের টোটাল বৈশিষ্ট্য কয়টা? 4টা। রোমান্টিক পিরিয়ডের টোটাল বৈশিষ্ট্য কয়টা? 4টা। লেখা শেষ হলে ডান লিখবে, আমি মুছে দেবো। ওকে, লেখা শেষ। ওকে, এখন প্রশ্ন হচ্ছে আরেকটা কথা দেখেন, রোমান্টিক পিরিয়ড, এটা খুব ভালো করে লক্ষ্য করেন, 1785 থেকে অথবা 98 থেকে যদি শুরু হয়, দেখেন যদি 85 থেকে শুরু হয় অথবা 98 থেকে শুরু হয়, কিন্তু ফরাসি বিপ্লব পাইছে। হ্যাঁ, ফরাসি বিপ্লব কি রোমান্টিক পিরিয়ডের কবিরা পাইছে, বোঝাতে পারলাম? ফরাসি বিপ্লব রোমান্টিক যুগের কবিরা পেয়েছে। তাহলে আমাদের মনে রাখতে হবে রোমান্টিক পিরিয়ডের কবিরা ফরাসি বিপ্লব দ্বারা অনুপ্রাণিত ছিল, প্রভাবিত ছিল। এটা লিখেন, রোমান্টিক যুগের কবিরা, রোমান্টিক যুগের কবিরা ফ্রেঞ্চ, FRENCS, ফ্রেঞ্চ রেভলিউশন, REVOLUTION, ফ্রেঞ্চ রেভলিউশন দ্বারা প্রভাবিত ছিলেন। এটার সাথে যখন আপনি লিঙ্ক আপ করে পড়বেন তখন মনে থাকবে, নাহলে মনে থাকবে না, কিন্তু আমি বারবার বলছি। ফ্রেঞ্চ রেভলিউশনের সাথে কি বলেন তো, ফ্রেঞ্চ রেভলিউশন দ্বারা তারা প্রভাবিত ছিলেন। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে রোমান্টিক পিরিয়ড পড়তেছি, রোমান্টিক পিরিয়ডটা কি আসলে? হোয়াট ডু ইউ মিন বাই রোমান্টিক? রোমান্টিক পিরিয়ড হচ্ছে রোমান্টিসিজম মানে হচ্ছে ওদের সাহিত্যিক ভাষায় যেটাকে বুঝিয়েছে, কোনো সাহিত্যকে হুবহু অনুকরণ না করে চিন্তা শক্তির মাধ্যমে কোনো সাহিত্য সৃষ্টি করা, এটাকে রোমান্টিসিজম বলা হয়েছে। খুব মনোযোগ দিয়ে দেখেন, রোমান্টিসিজমের সংজ্ঞায় বলা হয়েছে লিটারেচারের ভাষায়, সাহিত্যের ভাষায়, কোন সাহিত্যকে হুবহু অনুকরণ না করে চিন্তা শক্তির মাধ্যমে সাহিত্য সৃষ্টি করা রোমান্টিসিজম। তার মানে রোমান্টিসিজম ইজ নট দ্য ইমিটেশন, রোমান্টিসিজম ইজ নট অনলি দ্য ইমিটেশন বাট ক্রিয়েশন উইথ দ্য হেল্প অফ ইমাজিনেশন। এটা হচ্ছে রোমান্টিসিজমের সংজ্ঞা। এটা হচ্ছে কি বলেন তো রোমান্টিসিজমের সংজ্ঞা। লিখে রাখেন, এতটুকু লেখার দরকার নাই, শুধু এটা লিখবেন, নট ইমিটেশন বাট ক্রিয়েশন উইথ হাই ইমাজিনেশন। এতটুকু লিখে রাখেন। ক্রিয়েশন উইথ হাই ইমাজিনেশন, ওকে ওকে। প্রথম যাকে পড়বো আমরা, এখান থেকে আর তথ্য লাগবে না। প্রথম যাকে পড়বো সেটা হচ্ছে পোয়েট অফ নেচার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। প্রথম যাকে পড়বো, হ্যাঁ, 1 নাম্বার কাকে পড়বো বলতো? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তাকে বলা হয় পোয়েট অফ নেচার অথবা চাইল্ডহুড, পোয়েট অফ নেচার অথবা কি বলেন তো চাইল্ডহুড। এই পোয়েট অফ নেচার এই উপাধি দিয়েছে তাকে পিবি শেলি, SHELLY, পিবি শেলি। নোট নিবেন, পোয়েট অফ নেচার উপাধি দেয় তাকে কে বলেন তো? পিবি শেলি উপাধি দিয়েছে। আচ্ছা, বিলিভার ইন প্যান্থিজম মানে যে আমরা বলছিলাম এই যুগের কবিরা কি অতি প্রাকৃতবান। প্যান্থিজম হচ্ছে এমন একটা বিশ্বাস যেই বা যারা বিশ্বাস করে এটাও একটা স্রষ্টা, মানে প্রকৃতিতে যা আছে সবকিছুই স্রষ্টা, এই ধারণায় যারা বিশ্বাস করে নাউজুবিল্লাহ, ওদেরকে বলা হয় কি বলেন তো? প্যান্থিজম। আচ্ছা, পোয়েট লরিয়েট বা কোর্ট পোয়েট অফ ইংল্যান্ড, এটা লিখে রাখেন 1843 সালে কবি SOUTHEY সাদ এর মৃত্যুর পরে
পোয়েট লরিয়েট কখন হয়? 1843 সালে। পোয়েট লরিয়েট কখন হয়? 1843 সালে, পোয়েট অফ সাউথের মৃত্যুর পরে। আরেকটা জিনিস মনে রাখবেন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 1770 থেকে 1850, এটা জন্মসাল মনে রাখবেন। জন্মসাল আমরা মনে রাখতে কার কার বলছিলাম? শেক্সপিয়র বলছিলাম। শেক্সপিয়রের জন্মদিনে আরো কয়েকটা আছে, এটা 4 নাম্বার বললাম, এটা 4 নাম্বার। 3 জনেরটা বলছিলাম, এটা 4 নাম্বার। এটা জন্মসাল মনে রাখবেন। জন্মসাল মৃত্যুসাল পরীক্ষায় আসে, এটার জন্মসাল মৃত্যুসাল পরীক্ষায় আসে। এতটুকু লেখা হয়েছে। এবার আমরা রোমান্টিসিজমের মূল জায়গায় যাব। যখন নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের লেখকরা লেখালেখি শুরু করছে 1885-র দিকে, যখন আমাদের ওই দ্য এজ অফ সেন্সিবিলিটি লেখকরা শুরু করছে বা লেখালেখি করছেন, তখন দুইজন ব্যক্তি, একটা হচ্ছে তো আপনার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আর একটা হচ্ছে এস.টি. কলরিজ, দুইজন ব্যক্তি, তারা দুইজনই ইংল্যান্ডের বাসিন্দা এবং একই জায়গা থেকে আসা। একই জায়গা থেকে আসা, ইংল্যান্ডের লেক ডিস্ট্রিক্ট থেকে আসা। এই জন্য উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এস.টি. কলরিজ এবং আরেকটা হচ্ছে সাউদি, এই তিনটাকে লেক পোয়েটস বলা হয়। লেক পোয়েটস এই জন্য বলা হয় কারণ তারা ইংল্যান্ডের একটা জায়গা থেকে আসছে, লেক ডিস্ট্রিক্ট অফ ইংল্যান্ড থেকে আসছে। তারা দুইজন বন্ধু, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এস.টি. কলরিজ, তারা দুইজন বন্ধু 1798 সালে 1798 সালে একটা বই বের করেন, তারা দুইজন মিলায়া। ধারণা করা হয় এই 1798 সালে তাদের এই লিরিক্যাল ব্যালটস, আমি একটু লিখে দিই, হ্যাঁ, এই লিরিক্যাল ব্যালটস নামে একটা বই বের করে 1798 সালে। ধারণা করা হয় এবং মনে করা হয় যে 1798 সালে এই লিরিক্যাল ব্যালটস, এই বই প্রকাশের মাধ্যমেই রোমান্টিক যুগের সূচনা হয়ে থাকে। এই কারণে 1798 থেকে 1832 পর্যন্ত রোমান্টিক পিরিয়ড ধরা হয়। বুঝাতে পারলাম? তার মানে তারা বিখ্যাত কেন? তারা বিখ্যাত হচ্ছে, আপনার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বিখ্যাত কেন? প্রথম কারণ হচ্ছে এদের মাধ্যমেই রোমান্টিক যুগের সূচনা হয়। এখন যদি বলা হয় প্রশ্ন এরকম, হু ইজ দ্য ফাদার অফ রোমান্টিক মুভমেন্ট অথবা রোমান্টিক পিরিয়ড, তাহলে অবশ্যই কার নাম আসবে? এটা আমি লিখি না এখানে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আসবে। কারণ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যদি অপশনে না থাকে তাহলে এস.টি. কলরিজ আসবে। কেন? কারণ তাদের দুইজনের লেখা বইয়ের মাধ্যমে রোমান্টিক যুগের সূচনা হয়েছে। যেমনটা আমাদের আধুনিক, আমাদের কি হয়েছে বলেন তো, আমাদের ওই ঈশ্বরচন্দ্র গুপ্তের মাধ্যমে যাওয়ার পরে আধুনিক যুগ যখন শুরু হয়েছে আমাদের 19 শতকে, ওইখানে বিভিন্ন ধরনের গ্রন্থ আছে, আপনি দেখবেন মথি রচিত মিশন সমাচার, ব্রাহ্মণ রোমান ক্যাথলিক, আন্তনিও দুম কর্তৃক রচিত, মনুয়েল দাস সব্যসাচী কর্তৃক রচিত কৃপার শাস্ত্রের অর্থভেদ। এইগুলা হচ্ছে কি বলেন তো, এইগুলা যেমন গদ্য সাহিত্যের বিকাশের জন্য প্রাথমিক প্রচেষ্টা, ঠিক তেমনি লিরিক্যাল ব্যালটসটা হচ্ছে আমাদের রোমান্টিক যুগের সাহিত্যের জন্য ঠিক তেমন প্রাথমিক একটা প্রচেষ্টা। বুঝতে পারলাম? এতটুকু এখানে দেখলে হবে, আর বাকিগুলো আমাদের পরে দেখতে হবে। এখন এই সবগুলোর নাম মুখস্থ রাখতে হবে, এরপরে আর এখানে কোনো আলোচনা নেই। চলেন নাম মুখস্থ রাখি। এখানে একটু লিখে রাখবেন, এখানে দেখবেন দেয়া আছে দ্য বর্ডারার্স হচ্ছে তার ড্রামা, একমাত্র নাটক, আর প্রিলিউড হচ্ছে তার পোয়েটিক অটোবায়োগ্রাফি, তার মানে আত্মজীবনী। এবং এই সবগুলা মনে রাখবেন কিভাবে, এটা একটু দেখেন সবগুলা কিভাবে মনে রাখা যায়। দেখেন, খাতায় লিখেন, লিখবেন। আচ্ছা, আমি এখানে লিখি যাতে আপনার এখান থেকে বলা যায়। হ্যাঁ, এখন দেখা যায় না, মানে গ্রন্থগুলোর নাম একসাথে মিলিয়ে দিলে আপনাদের জন্য সুবিধা হয়। ওকে, স্বাধীন মেয়ে লুসি
বর্ডার এলাকায় তিন টান এ একাকী শস্য কাটা ও কাক তাড়ানোর কাজ করে। স্বাধীন মেয়ে লুসি বর্ডার এলাকায় তিন টার্ন এ একাকী শস্য কাটা ও কাক তাড়ানোর কাজ করে। এই লাইনটা মুখস্থ করতে 1 মিনিটের বেশি লাগার কথা না। এরপরে প্রতি মার্চ মাসে তার প্রিয় মাইকেল ভ্রমণ করে তার জন্য রেইনবো ড্যাফোডিল নিয়ে আসে। ড্যাফোডিল নিয়ে আসে। ড্যাফোডিল নিয়ে আসে। ড্যাফোডিল নিয়ে আসে না বোঝা গেলে আমি বলে দিব। হ্যাঁ, আর এতেই অমর প্রেমের সৃষ্টি হয়। এতে অমর প্রেমের সৃষ্টি হয়, অমর প্রেমের ইতিহাস হয়। ইতিহাস হয়। কাহিনীটা মনে রাখেন। একটা স্বাধীন চেতা একটা মেয়ে বর্ডার এলাকায় থাকে। ওইখানে সে একাকী কাজ করে। কি কাজ করে? তার ওখানে ফসল আছে, সে ফসল কাটার কাজ করে। ফসলে কাক মানে পাখি বা অন্যান্য কিছু বসে এবং ওগুলার তাড়ানোর কাজ করে। সে স্বয়ং সম্পূর্ণ স্বাধীন একটা মেয়ে, যার নাম হচ্ছে লুসি। তার একটা বয়ফ্রেন্ড আছে, তার নাম হচ্ছে মাইকেল। মনে করেন যে লুসি থাকে মনে করেন বর্ডার এলাকায়, আমাদের মনে করেন বান্দরবন, আর মাইকেল থাকে ঢাকায়। সারা বছর মাইকেল ব্যস্ত থাকে, শুধু মার্চ মাসে ছুটি পায়। মার্চ মাসে ছুটি পেয়ে বাড়ি থেকে সে বলে যায় ভ্রমণ করার উদ্দেশ্যে যাচ্ছে। কিন্তু সে ভ্রমণ করার উদ্দেশ্যে তার গার্লফ্রেন্ড লুসির কাছে যায়, এবং যখন যায় তখন তার জন্য রেইনবো কালারের ড্যাফোডিল ফুল নিয়ে যায়। এবং এই যে তাদের বছরে শুধু 1 মাস দেখা হয়, এই প্রেমটা একটা অমর প্রেমের ইতিহাস সৃষ্টি করে। আপনি যদি এইভাবে মনে রাখতে পারেন, এইভাবে, না হলে আপনার এইখানে স্লাইডে দেওয়া আছে, স্লাইডের অনুসারে মনে রাখবেন, আপনার খুশি। খুব ভালো করে লেখেন। স্বাধীন মেয়ে লুসি বর্ডার এলাকায় তিন টার্ন এ একাকী শস্য কাটা ও কাক তাড়ানোর কাজ করে। এরপর হচ্ছে প্রতি মার্চ মাসে তার প্রিয় মাইকেল ভ্রমণ করে তার জন্য রেইনবো কালারের ড্যাফোডিল নিয়ে যায়। এতে তাদের অমর প্রেমের ইতিহাস রচিত হয়। লেখা শেষ হলে ডান লিখেন, তারপর আমি একটু মিলাই দিচ্ছি। লেখা শেষ হলে আমার একটু ডান লিখেন, তারপরে আমি মিলাই দিচ্ছি। তুমি লেখা শেষ হয়েছে, ডান। এবারে দেখেন, মনোযোগ দিয়ে দেখেন। এই স্বাধীন থেকে আপনি পড়বেন রেভলিউশন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স। স্বাধীন থেকে কি পড়বেন? রেভলিউশন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স। মেয়ে লুসি, দেখেন লুসি নামে একটা পোয়েম আছে, লুসি পোয়েম। লুসি মূলত একটা সিরিজ পোয়েম, ইংল্যান্ডের একটা সিরিজ পোয়েম। লুসিতে কি বলতো? লুসি পোয়েমস। বর্ডার থেকে আমাদের কি পড়েছিলাম? ওই যে উপরে লিখছিলাম বর্ডার, আর তার একমাত্র নাটক 3টা। এরপর হচ্ছে
এলাকায়, বর্ডার এলাকায় টিনটার্ন, টিনটার্ন একটা মঠ, তা টিনটার্ন থেকে আপনি টিনটার্ন অ্যাবে মনে রাখবেন। এই টিনটার্ন অ্যাবে পরীক্ষায় আসছে, সলিটারি রিভার পরীক্ষায় আসছে, এগুলো সবগুলোই পরীক্ষায় আসে। আচ্ছা, এরপরে একাকী, একাকী, একাকী মানে হচ্ছে দা রিক্লুজ। একাকী মানে কি বলেন তো? দা রিক্লুজ। কিসের কাজ করে? শস্য কাটার কাজ করে। শস্য কাটা মানে হচ্ছে সলিটারি রিপার। তারপরে ও কাক তাড়ানোর কাজ করে। কাক মানে কি? ওই যে বলেন তো দা কাউয়া। আচ্ছা, কাক তাড়ানোর কাজ না করে এখানে মূলত কাক তাড়ানোর ডিউটি করে আর কি, DUTY। কাক তাড়ানোর ডিউটি করে, DUTY। কাক তাড়ানোর ডিউটি করে, কাজ করে বা ডিউটি করে। তা ডিউটিতে কি বলেন তো? যে অর্ডাই টু ডিউটি। ডিউটিতে কি কি? অর্ডাই টু ডিউটি। আচ্ছা, প্রতি মার্চ মাসে, মার্চ মাসে কি বলেন তো? রাইটেন ইন মার্চ। কে বলেন তো? তার প্রিয়, প্রিয় থেকে মনে রাখবেন দা প্রিলিউড, ওই যে আগে আগে দেখাইছিলাম। তার প্রিয় কে বলেন তো? মাইকেল। মাইকেল থেকে কি মনে রাখবেন? মাইকেল। কি নিয়ে আসে? ভ্রমণ করা। ভ্রমণ হচ্ছে দা এক্সকারশন। এক্সকারশন শব্দের অর্থ হচ্ছে প্রমোদ ভ্রমণ। ওই যে বাড়ি থেকে যায় ভ্রমণ করার জন্য, বলে যায়। এক্সকারশন মানে কি? প্রমোদ ভ্রমণ। কি নিয়ে যায়? রেনবো এবং ডেফোডিল নিয়ে যায়। কি নিয়ে যায় বলেন তো? রেনবো নিয়ে যায়। এবং কি নিয়ে যায় বলেন তো? ডেফোডিল নিয়ে যায়। শেষ। এবং এবং এতে তাদের প্রেমের কি হয় বলেন তো? অমর প্রেমের সৃষ্টি হয়। আরেকটা লেখা, আরেকটা আছে, অডাই অন ইমমর্টালিটি। লিখেন অডাই অন ইমমর্টালিটি, ইমমর্টালিটি, LIT হয়। যে কয়টা লিখছি প্রত্যেকটাই পরীক্ষায় আসছে, কোনো না কোনো পরীক্ষায় আসছে। বোঝাতে পারলাম? তা সুতরাং আপনি যদি এইভাবে মনে রাখতে না পারেন তাহলে এইভাবে রাখবেন। শেষ। একবার পড়েন তো, এই একবার পড়েন, একবার পড়েন তো, একবার পড়েন, একবার পড়ে তো, পড়েন তো দেখি মনে আছে কিনা। একবার পড়ে দেখেন মনে আছে কিনা, পারবেন কিনা। পারলে ইয়েস বলেন। পারলে আলহামদুলিল্লাহ বলেন। ইনশাল্লাহ যে পারবো, ইনশাল্লাহ বলেন। ইনশাল্লাহ, যে ইনশাল্লাহ পারবো। পারবেন? এই পারবেন? আমি জনম ভরা ছিলাম মাখামাখি, তুমি আমি। মার্চ দিয়ে রাইটেন ইন মার্চ, মার্চ দিয়ে রাইটেন ইন মার্চ বা রিটেন ইন মার্চ, আপনি যেটাই বলেন। ওকে। আর এইবার একটা মনোযোগ দিয়ে কথা শুনেন। এই যে দা ডেফোডিল আছে তো, দা ডেফোডিল কবিতার আরেকটা নাম হচ্ছে আই ওয়ান্ডার্ড লনলি এজ এ ক্লাউড। ডেফোডিল কবিতার, দা ডেফোডিল কবিতার নাম কি বলেন তো? আরেকটা নাম আছে আই ওয়ান্ডার্ড লনলি এজ এ ক্লাউড। এখন ডেফোডিল নিয়ে কিছু কথা শুনেন। কবি ডেফোডিল ফুল বাগান গুলাতে গেছে, সে যে গোল্ডেন কালারের ডেফোডিল ফুল দেখছে। গোল্ডেন কালারের ডেফোডিল ফুল দেখে 10,000 ফুল সে একসাথে দেখছে এবং তার মনের কিছু দুঃখ কমে গেছে। এই ডেফোডিল কবিতার মূল বক্তব্য হচ্ছে প্রাকৃতির বা প্রকৃতির নিরাময় ক্ষমতা আছে। একজন মানুষের হৃদয়ে যদি কষ্ট থাকে, এটা সত্য ঘটনা, একজন মানুষের হৃদয়ে যদি কষ্ট থাকে তাহলে প্রকৃতি সেটা নিরাময় করতে পারে এবং মানুষ প্রকৃতির মাঝে সান্ত্বনা খুঁজে পেতে পারে। এটাই এই কবিতার মূল বক্তব্য। বোঝাতে পারলাম? আর এই কবিতা থেকে কিছু প্রশ্ন আছে, এটা আমাদের স্লাইডে দেয়া থাকবে, এটা আপনি পড়ে নেবেন, আর কিছু লাগবে না। আচ্ছা, এখন আরেকটা গুরুত্বপূর্ণ একটু কথা বলেন তো, খুব মনোযোগ দিয়ে দেখেন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে কি বলা হয়? পোয়েট অফ নেচার। স্বাভাবিক করতে নেচার সম্পর্কে যত বক্তব্য আছে সব কার? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের। উইলিয়াম ওয়ার্ডসকে পোয়েট অফ চাইল্ডহুড বলা হয়। তো চাইল্ড সম্পর্কে বক্তব্য কার বলেন তো? ওই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের।
এবার চলে দেখি আমরা পারি কিনা। এটা একটু দেখতে হবে। এই জায়গায় আমি একটু একটু বলে দিই, আমার কথাগুলো পরীক্ষার হলে মনে থাকবে ইনশাল্লাহ। দেখেন আমি প্রত্যেকটা নিয়ে একটু কথা বলে দিই, দেখবেন আপনার পরীক্ষার হলে মনে থাকবে ইনশাল্লাহ। এই যে চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান, রেইনবো থেকে নেওয়া। এখন চাইল্ড শব্দটা কি, পোয়েট অফ চাইল্ড কাকে বলা হয়? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে। এই জন্য যে এটা all at once I saw a crowd, a host of golden daffodils, $10,000, 10,000 গোল্ডেন ড্যাফোডিল দেখছে। 10,000 গোল্ডেন ড্যাফোডিল কোন জায়গায় দেখছে? ড্যাফোডিল কবিতা, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। নেচার নেভার ডিড বিট্রে দ্য হার্ট দ্যাট লাভড হার, যাকে প্রকৃতিকে যদি কোনো হৃদয় ভালোবাসে, প্রকৃতি বিশ্বাসঘাতকতা করে না। এটা কবি তার বোনকে বলছিল, টিনটান এভে থেকে নেওয়া হয়েছে। কবি তার বোনকে এটা বলছিল। আর মনে রাখবেন পোয়েট্রি নিয়ে দুইটা বক্তব্য আছে এর। এই যে দেখেন, পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিং, আর হচ্ছে পোয়েট্রি ইজ দ্য ব্রেথ অ্যান্ড ফাইনার স্পিরিট অফ নলেজ। এই দুইটা বক্তব্য একটু মনে রাখবেন যে পোয়েট্রি সম্পর্কে দুইটা বক্তব্য আছে। আর লেট নেচার বি ইউর টিচার, এই যে দেখেন নেচার, নেচারকে তোমার শিক্ষক হতে দাও। এটা কে বলছে? যেহেতু নেচার সম্পর্কে আছে তাহলে আমাদের ওয়াটসওয়ার্থ বলছে। এখন লেট নেচার বি ইউর টিচার, এখন নেচার প্রকৃতি থেকে যে শিক্ষা নেয় কবিরা নেই, তো এই জন্য উনি বলছেন যে প্রত্যেকটা এভরি গ্রেট পোয়েট ইজ এ টিচার, প্রত্যেকটা মহান কবি কি বলেন তো একজন শিক্ষক, এটা বলছে। আবার এই তথ্যটা এইভাবে মনে রাখতে পারেন, আওয়ার বার্থ ইজ বাট এ স্লিপিং এন্ড ফরগেটিং, ক্ষণে ক্ষণে মৃত্যু আমি তাহারই বলি আর কি। ওই যে অমরত্ব আছে না, মানুষ তো আর সারা জীবন থাকবে না, ওই ওডাই অন ইমমর্টালিটি, অমরত্বর জায়গা থেকে আওয়ার বার্থ ইজ এ স্লিপ এন্ড ফরগেটিং, এটা মনে রাখতে পারেন আপনি। দ্য মিউজিক ইন মাই হার্ট আই বোর, মানে আমি আমার হৃদয়ে মিউজিক অনুভব করতে। 1,00,000 মনে রাখবেন, মানে ক্ষেতের মাঝে 1,00,000 গান গাওয়ার কাজ। ওই যে টিনটা নেবে একটা মাঠ, এই মাঠের ভিতরে সলিটারি রিপার মানে শস্য কর্তনকারী যে মেয়েটা ছিল, সে একা একা গান গাইতেছিল। এতটুকু মনে রাখবেন, তাইলে মনে থাকবে। আর এটাও একটু মনে রাখবেন, দ্য বেস্ট পোর্শন অফ গুড ম্যানস লাইফ হিজ লিটল নেমলেস আনরিমেম্বার্ড কাইন্ডনেস অ্যান্ড লাভ। তার মানে হচ্ছে একটা মানুষের জীবনের সব থেকে ভালো অংশ কোনটা? এমন কোনো ভালোবাসা বা এমন বা কোনো দয়া যেটা আসলে খুব ছোট, যেটা নামহীন, যেটা কেউ মনে রাখে না, এটাই তার জীবনের সবচেয়ে বড় অংশ। ভালো কথা বলছে, যদিও সে মানে উল্টাপাল্টা লোক ছিল, তারপরে ভালো কথা বলছে। এতটুকু দেখবেন এখান থেকে। এসটি কলেজ, দ্রুত লেখেন, দ্রুত। এসটি কলেজ সম্পর্কে আমরা একটু পড়ি। প্রথমে এর নাম দেখবেন, স্যামুয়েল টেইলর, পোয়েট অফ সুপার ন্যাচারালিজম, এটা মনে রাখবেন। অ্যাডিক্টেড টু আফিম, পরীক্ষা আসে কিন্তু। হু ইজ অ্যাডিক্টেড টু আফিম, কি যে পড়া লাগে আল্লাহ মার্কস উঠানোর জন্য, মানে আফিমে কি আসক্তি ছিল এটা মুখস্থ রাখা লাগে। হু ইজ অ্যাডিক্টেড টু আফিম, আফিমে কে, মানে কে আফিম খাইতো? অপশনে কিডস থাকতে পারে, জন কিডস, আমরা পড়বো হয়তো বা পরের ক্লাসে। অপশনে জন কিডস এবং এসটি কলরিজ, দুইটাই থাকলে আপনি এসটি কলরিজ দিবেন, এসটি কলরিজ না থাকলে কিট দিবেন, কারণ এরা দুইটাই আফিম খাইতো। তবে এটার লিমিটেশন ছিল, আর এটার আনলিমিটেড খাইছে, ঠিক আছে। ও এটা আফিম খায়া ঘুমাইছে, ঘুমানোর ভিতরে একটা কবিতা লিখছে, ওটা আছে, মানে কুবলা খান নাকি জানি একটা, বোঝাইতে পারলাম? একদম ধ্যান জ্ঞান, মানে একদম প্রফেশনাল গাঞ্জাখোর যাকে বলা হয়, বাংলা লাভ। এসটি কলেজ হয়েছে ওই জিনিস। আর কিডসও খাইছে, তো মাঝে মাঝে মানে বিরতি ছিল, তার লিমিটেশন ছিল। যদি প্রশ্ন এরকম হয় হু ইজ অ্যাডিক্টেড টু আফিম অথবা হু ওয়াজ অ্যাডিক্টেড টু আফিম, তাহলে এসটি কোল্ডেজ এবং কিডস দুইটা থাকলে এসটি কোল্ডেজ হবে, যদি একটা থাকে তাহলে যে কোনো একটা হবে। আমি সেটা বুঝাইতে পারলাম। তার বিখ্যাত গ্রন্থ লিটারেরি, এখান থেকে নতুন কিছু পড়ার দরকার নেই। একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজ এরা কিন্তু ফ্রেন্ড ছিল, মনে রাখতে হবে কিন্তু। এটা পরীক্ষায় আসে না তার মানে আসবে না, বিষয়টা এরকম না। এরা কিন্তু ফ্রেন্ড ছিল, FRIEND, নট অনলি ফ্রেন্ড, এরা কিন্তু লিটারেরি কোলাবোরেটর ছিল, COLL, কোলাবোরেটর, TOR, লিটারেরি কোলাবোরেটর ছিল, সাহিত্য সহযোগী ছিল। ওরা দুইজনে লিখছিল মনে আছে লিরিক্যাল ব্যালটস, ওর ছিল 19টা, ওর ছিল 4টা, এই টোটাল 23টা। এর টোটাল কি ছিল বায়োগ্রাফি লিটারেরি, এটা একটা লিটারেরি ক্রিটিসিজম, পাশে লিখে রাখেন CRITICISM, ক্রিটিসিজম, এটা সাহিত্য। এটা 37তম BCS পরীক্ষায় আসছে। এখন বাকিগুলো মুখস্থ রাখতে হবে।
বাকিগুলো মুখস্থ রাখার জন্য কাজ করে চলেন। দেখেন এই সবগুলা কিন্তু পোয়েম, কবিতা। পরীক্ষায় প্রশ্ন আসছে দ্য রাইম অফ এনশিয়েন্ট ম্যারিনার, এটা কি কবিতা উপন্যাস কিনা? মনে রাখতে হবে রোমান্টিক পিরিয়ডের যত আছে এর সবগুলা কবিতা, একটা মহিলা আছে সে সবগুলা উপন্যাস লিখছে। আমরা এটা পড়বো একটু পরে, জেইন অস্টিন মনে হয়। দ্য রেইম অফ এনশিয়েন্ট মেরিনার, তাই তো? এ আছে না, আপনি এ দিয়ে মনে রাখবেন। এ মানে কি বলেন তো? এনশিয়েন্ট মেরিনার। আচ্ছা, দ্য বায়োগ্রাফিয়া লিটারিয়া মানে কি বলেন তো? বি 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 বলতে কি বলেন তো? বায়োগ্রাফিয়া লিটারিয়া। এবার সি দেন, সিতে কি বলেন তো? ক্রিস্টাবেল। ডি দেন, ডিতে ডিজেকশন। এই তো হয়ে গেছে, এবিসিডি শেষ। মনে রাখবেন এবিসিডি। এটা যদি একবার চোখে গাথাইতে পারেন যে এতে এটা, তাহলে আপনার মনে থাকবে। এতে দ্য রেইম অফ এনশিয়েন্ট মেরিনার, ভিতে কি বায়োগ্রাফিয়া লিটারিয়া, সিতে কি ক্রিস্টাবেল, ডিতে কি ডিজেকশন, শেষ। আচ্ছা, এখন আরো বাকি আছে। এফ এন কুবলা খান। কুবলা খান লেখেন এফ এন কে। এফ এতে কি বলেন তো? ফেয়ার্স ইন সলিটিউড। এন এতে কি? দ্য নাইটিঙ্গেল। কেতে কি? কুবলা খান। কুবলা খান ইম্পর্টেন্ট। কুবলা খান হচ্ছে রোমান্টিক পোয়েম, রোমান্টিক, ROMANTIC, রোমান্টিক পোয়েম, POEM। এই রোমান্টিক পোয়েম হচ্ছে এইটাই গাঞ্জা খায়া সরি আফিং খায়া ঘুমাইছিল, এরপর স্বপ্নে দেখছে, স্বপ্নে দেখে উঠে তারপরে ওটা উনি লিখছে। বুঝাইতে পারলাম? আন্দাজি আলাপ। হ্যাঁ, কিডস খুশিতে লেখে তো মাঝে মাঝে, আরে ওটা খাই তো মানে একদম মানে এর অবস্থা। আরে আপনার খাইতে পারে, বুঝছেন? যারা ভালো খাইতে পারে তোরা আসলে ভালোই খেতে পারে। আমার মনে আছে এখনো 4th ইয়ারে যখন পড়ি আমি ইউনিভার্সিটিতে, 4th ইয়ারে মনে হয় না, অথবা মাস্টার্সে যখন, মাস্টার না 4th ইয়ারে মনে হয়, তখন আমার এক ফ্রেন্ড, নাম হচ্ছে, নাম বলা ঠিক হবে না, তো এমনিতে প্রথম কিছুদিন যোগাযোগ ছিল, কিন্তু পরে দেখলাম যে একটু লেখা শেষ হলে ডান লিখেন, যে একটু উল্টাপাল্টা চলাফেরা করে। তা আমি চেষ্টা করতাম সবসময় যে সঙ্গ দোষ যেন না থাকে, কারণ আমারই তো দোষের অভাব নাই। তো একদিন হচ্ছে ওরা উল্টাপাল্টা জিনিস খাবে। এটা খাবে কোথায়? আমাদের ই হলের ওই কি বলে আমাদের ওই যে জগন্নাথ হলের মাঠে। হ্যাঁ, জগন্নাথ হলের মাঠে খাবে। তো সাধারণত আমিও গেলাম, আমার আর একটা ফ্রেন্ড ছিল, ফ্রেন্ড কাম বড় ভাই, মহসিন হলের লেখা হলায়। তো আমার হচ্ছে যে মানে গাঁজা খাইলে কেমন কেমন মানে মানুষের ফিলিংস কেমন হয় এটা আমি দেখবো। আমার এবং মহসিনের আর একটা ভাই ছিল, তার দুইজনের হচ্ছে যে সাধারণত আমি দেখলাম যে মানে আমরা বসলাম, তখন আমি টুকটাক সিগারেট মনে হয় ভালোই সিগারেট, আমি সিগারেট খাচ্ছি আর কি। তো দেখলাম যে আমি মনে ওইখানে মনে আধা ঘন্টা বা 1 ঘন্টা মনে বসেছিলাম, মনে হয় এরকম। এর ভিতরে মনে হয় আমি হচ্ছে 1টা বা 2টা সিগারেট খাইছি হয়তো, বা আল্লাহ মাফ করে দিক। কিন্তু যারা খাচ্ছে মানে ওই মানে এই গাঁজা যারা খাইতেছে, ওরা কিন্তু ইউনিভার্সিটির আমাদের ফ্রেন্ড সার্কেলই, আমাদের ক্লাসমেটই, কিন্তু ফ্রেন্ড বলা যাবে না ওইভাবে। মানে ওই 1 ঘন্টায় মিনিমাম 10 থেকে 12টা খাইছে। মানে সিগারেটের ভিতরে কি কি দেখলাম যে এমনি এমনি বরে এটা খাচ্ছে। আমি দেখলাম যে গাঁজা খাইলে, আমি তো দেখতে আসলাম যে মাতলামি করে। তো এদের ভিতরে কোনো মাতলামি নাই। এদের ভিতরে একজন মোটামুটি নতুন ছিল, মানে ওর একটু মাতলামি দেখলাম যে কি কি বলতেছে, মানে সে মারতে আসতে যাচ্ছে, এরপরে মানে উদ্ভট টাইপের কিছু কথাবার্তা বলছে। বাকি 3টা একদম ফ্রেশ। আমি বললাম, পরে জিজ্ঞাসা করলাম যে তোদের এই অবস্থা কি করে হলো, এত নর্মাল কেন? মানে ওরা এমন খাওয়া খাইছে যখন এই গাঁজাও ধরে না, আর এমন গাঁজা খাইতে হয়েছে আপনার আফিং খাইতে আর কিসছে, বুঝছেন? এই হচ্ছে জীবন। ওকে, আচ্ছা, এই হচ্ছে আফিম গাঁজা নিয়ে কথাবার্তা। এখন খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে। এই যে দেখেন পরীক্ষা এটা আসছে, কিন্তু এই যে এটা এবার পরীক্ষায় আসছে। এই যে হি প্রেথ বেস্ট হু লাভড বেস্ট অ্যান্ড অল থিংস বাট গ্রেট অ্যান্ড স্মল।
জীবে দয়া করে যেজন সেজন সেবিত ঈশ্বর। এখন এর তিনটা কোটেশন আছে, তিনটা কোটেশন মনে রাখার জন্য ওয়াটার অ্যালোন এবং জীবে দয়া করে যেজন সেজন সেবিত ঈশ্বর, এটা মনে রাখবেন। কি কি বলেন তো? ওয়াটার অ্যালোন আর জীবে দয়া করে যেজন সেজন সেবিত ঈশ্বর। ওয়াটার অ্যালোন জীবে দয়া করে যেজন, শেষ। ওয়াটার দ্বারা ওয়াটার ওয়াটার এভরিহোয়ার নট এন ড্রপ অফ, এত এত পানি এক ফোঁটা পানি খাওয়ার মতো নাই। অ্যালোন 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 অল অ্যালোন ডট 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 ডট। এরপর হচ্ছে কি হি প্রেইড বেস্ট হু লাভ বেস্ট অল থিংস বোথ গ্রেট অ্যান্ড স্মল, সেই সবচেয়ে ভালো যে ছোট এবং বড় সকল জিনিসকে ভালোবাসে। এটার বাবার তো হচ্ছে জীবে দয়া করে যেজন সেজন সেবিত ঈশ্বর। এটা এই যে এই বছর পরীক্ষা আসছে 44-এ, বুঝতে পারলাম? এটা মনে রাখবেন কি ওয়াটার অ্যালোন এবং জীবে দয়া করে যেজন, এই তিনটা মনে রাখবেন। এবং এই তিনটা নেওয়া হয়েছে কোথায় থেকে? দ্য রাইম অফ এনসিয়েন্ট মেরিনের, এ থেকে নেওয়া হয়েছে। তাহলে আমরা সহজে সূত্র অনুসারে কি পাই? এ সমান সমান ওয়াটার অ্যালোন জীবে দয়া করে যেজন, অথবা গ্রেট এন্ড স্মল থিংস, শেষ। অথবা অল থিংস, অল থিংস, আপনি যেভাবে মনে রাখতে পারেন। আপনার কাজ হচ্ছে মনে রেখে মার্কস ওঠানো, শেষ। হি প্রেইড বেস্ট হু লাভ, এটা দিয়ে আপনারা মনে হচ্ছে ডাউট হয় যে টিএইচ, এই তো টিএইচ আগে আগে ইএস বোঝাইতো। এটা তো আগের কালে এইভাবে লিখতো। আগেকার টিএইচ মানে এখনকার ইএস, আগেকার টিএইচ এখনকার কি বলেন তো? ইএস। মেয়েরা আফিম খায় না? খায় মনে হয়, জানি না, আর জানা নেই তেমন। মেয়েরা কি করে না রে ভাই? সবই করে এখন, কি করে না? ছেলেরা খাইতে গেলে মেয়েরা পারবে না কেন? এগুলা ঢাকা ইউনিভার্সিটিতে বা আরো অনেক ভালো ভালো জায়গাতে অনেক ছেলে মেয়ে নষ্ট হয়ে যায়, তো অনেক ছেলে মেয়ে নষ্ট হয়ে যায়, অনেক ছেলে মেয়ে নষ্ট হয়ে যায়। হ্যাঁ, সবাই ধরে রাখতে পারে না, কন্ট্রোল থাকে না, বুঝলেন না? ওই সময় তো সবকিছু নিজের মনে হয়। আরেকটা পড়বো, জেন অস্টিন, একমাত্র মহিলা কবি, রোমান্টিক যুগের একমাত্র মহিলা কবি। সে হচ্ছে, তার বিয়ে হয়নি, সারা জীবন অবিবাহিত ছিল। মানি তো বুঝতে পারেন, জেন অস্টিন অবিবাহিত ছিল। এখন রোমান্টিক থাকলে কেউ কি আর অবিবাহিত থাকে? অবশ্যই সে বিয়ে করে। এখন যেহেতু সে অবিবাহিত ছিল, এই জন্য সে অ্যান্টি রোমান্টিক ছিল। এই জন্য সে কি বলেন তো, অ্যান্টি রোমান্টিক ফিমেল নোবেলিস্ট অফ রোমান্টিক পিরিয়ড। রোমান্টিক পিরিয়ডের একজন রোমান্টিক বিরোধী লেখিকা ছিলেন। এবং মোস্ট ইম্পর্টেন্টলি সে কোনো কবিতা লিখে না, তার সবগুলা কি বলেন তো? উপন্যাস। এটা ইম্পর্টেন্ট রাখতে হবে। প্রাইড এন্ড প্রেজুডিস, সেন্সিবিলিটি, লাভ এন্ড ফ্রেন্ডশিপ, এমা, পারসুয়েশন, নর্থ অ্যাঙ্গার, এইভে, নর্থ অ্যাঙ্গার একসাথে হবে ম্যানসফিল্ড পার্ক। ম্যানসফিল্ড পার্ক কেমন? এটা মনে রাখতে পারবেন এইভাবে, যেমন এমা, এমা পার্কে বসে, পিএ পার্কে বসে পড়শির, অথবা এমা মাঠে বসে, এটাও দিতে পারেন। এভে মানে মঠ, তো এমা পার্কে, পার্ক, আচ্ছা, এমা পার্কে বসে পড়শির প্রাইড, লাভ, তারপরে কি আছে বলেন তো? সেন্স নিয়ে গল্প করছিল। গল্প করছিল। ম্যানসফিল্ড পার্ক, ওকে। কি আছে বলুন তো? এমা পার্কে বসে পড়শির, পড়শির মানে পারসুয়েশন, এতটুকু মনে রাখবেন। পার্কের অল্টারনেটিভ মঠ মনে রাখবেন, তাইলে মানে পার্ক অল্টারনেটিভ কি বলতে? নর্থ অ্যাঙ্গার, এভে, মঠ মনে রাখবেন, তাইলে হবে মঠ। পার্ক ও মঠে বসে, পার্ক অথবা মঠ, মঠে বসে গল্প করছিল, জায়গায় গল্প করে লাগাই দেন। তার মানে সে একটি, মানে কি বলেন তো, মানে গিবত বলে না, এই টাইপের মেয়ে আর কি। এমা পার্ক ও মঠে বসে পড়শির প্রাইড, লাভ, সেন্স নিয়ে গল্প করে। প্রাইড, লাভ, সেন্স নিয়ে গল্প করে। এই লাগিয়ে না,
এমনি ইংরেজি সাহিত্যের সময় যতটা রিল্যাক্সড থাকা যায়, বারবার বলছি, কারোর সাথে কেউ লাগিয়ে না। আপনারা কিছুদিন পরে বিসিএস কারোর হইতেছেন, লাগলে হয়, লাগিয়েন না। এমা পার্ক এ বসে, এমা পার্কে বসে পড়শির প্রাইড লাভ সেন্স নিয়ে গল্প করে। এমা মানে কি বলেন তো? এমা মানে এমা। পার্ক মানে কি বলেন তো? ম্যান্সফিল্ড পার্ক। মঠ মানে কি বলেন তো? নর্থ এঙ্গার এভে। পড়শি মানে কি বলেন তো? পারসুয়েশন, প্ররোচনা আর কি। প্রাইড হচ্ছে প্রাইড এন্ড প্রেজুডিস। লাভ হচ্ছে লাভ এন্ড ফ্রেন্ডশিপ। সেন্স হচ্ছে সেন্স এন্ড সেন্সিবিলিটি। পরীক্ষায় যদি আসে এই তিনটা থেকে আসবে ইনশাল্লাহ। প্রাইড এন্ড প্রেজুডিস, সেন্স এন্ড সেন্সিবিলিটি এন্ড লাভ এন্ড ফ্রেন্ডশিপ, এই তিনটা থেকে আসবে ইনশাল্লাহ, আল্লাহ যদি রহম করে। লেখা শেষ হলে আমরা ডান লিখবো, DON, ডান। লেখা শেষ হলে ডান লিখবো, লেখা শেষ হলে ডান লিখবো। লেখা শেষ হলে আমরা ডান লিখে দিই। আচ্ছা, ওকে, এখন প্রশ্ন হচ্ছে, একটা বিখ্যাত আছে, ডায়ালগ আছে, ফেমাস একটা কোটেশন আছে, মেয়েরা দেখেন মিলে কিনা। প্রথম কথা হচ্ছে, সে দেখেন কি বলছে, এ লেডিস ইমাজিনেশন, একজন মেয়ের কল্পনা, ইজ ভেরি র্যাপিড, মানে একজন মেয়ের চিন্তা ভাবনা খুবই দ্রুত হয়। ইট জাম্পস ফ্রম অ্যাডমাইরেশন টু লাভ, প্রশংসা থেকে, এই প্রশংসা করছে একজনের, খুব প্রশংসা হচ্ছে, প্রশংসা করছে, প্রশংসা করতে করতে কারো প্রেমে পড়ে যায়। তারপরে ফ্রম লাভ টু ম্যাট্রিমনি, মানে লাভ থেকে সে কি বিয়ের চিন্তা ভাবনা করে ফেলে। আর এরপরেটা আমি লিখে দিতে পারি, কিন্তু আমারটা তো আর ছাপা হবে না, কিন্তু এরপরে আর লিখে নেয় আর কি, ইন এ মোমেন্ট। প্রথম কথা হচ্ছে লেডিস ইমাজিনেশন ইজ, তার মানে টোটাল জীবনে, সংসার জীবনে চিন্তা ভাবনা করে ফেলতে পারে মনে হয় উনার ভাষ্য মতে। লেডিস ইমাজিনেশন ইজ ভেরি র্যাপিড, ইট জাম্পস ফ্রম অ্যাডমিরেশন টু, প্রশংসা থেকে ভালোবাসা যেতে খুব বেশি সময় লাগে না। তারপরে ফ্রম লাভ টু ম্যাট্রিমনি, তার মানে ভালোবাসা থেকে বিয়ের চিন্তা ভাবনা আসতে সময় লাগে না। বিয়ে থেকে সংসার জীবনে চিন্তা ভাবনা করতে সময় লাগে না। সংসার জীবনে চিন্তা ভাবনা করতে করতে আরেকজন যাতে না সেই চিন্তা করতে সময় লাগে না। ঠিক আছে, এই মানে এই জামাই এটা আমারই, আরেকজন আসা যাবে না, জামাই বিয়ে একটাই করবে, দুইটা করা যাবে না। এটা মনে হচ্ছে আপনার, এইটা খুব ভালো গবেষণা করে উনি এই জিনিসটা ভালো গবেষণা করছেন বিদায়ী হচ্ছে আপনার কি বলেন তো, আনমেরিড রয়েছেন, বিয়ে করেন নাই। আজকে শেষ করব, আবার সোমবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। হ্যাঁ, মনে থাকবে। অন্তরা কি এগুলা কি হাসো না কান্দো, আমি বুঝি না তো এগুলা, মানে হাসতে হাসতে পাগল হয়ে যেতেছে বিষয় এরকম। বলেন মনে থাকবে কিনা, বলেন মনে থাকবে, মনে কি থাকবে? ইয়েস অর নট? ও এটা স্মাইল, আল্লাহ, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আবার সোমবার দেখা হচ্ছে, সুস্থ থাকলে বেঁচে থাকলে সোমবার দেখা হচ্ছে আবার। সোমবার আমাদের রোমান্টিক পিরিয়ড শেষ হবে। সোমবার, বুধবার হচ্ছে আমাদের ভিক্টোরিয়ান পিরিয়ডে আমরা যাবো ইনশাল্লাহ। ভিক্টোরিয়ান পিরিয়ডে কিছু গুরুত্বপূর্ণ লেখক আছে, এখান থেকে প্রশ্ন হয়, তবে কম্পারেটিভ কম প্রশ্ন হয়, কিন্তু গুরুত্বপূর্ণ লেখক আছে। তারপর হচ্ছে আমাদের মডার্ন যুগ যাবো ইনশাল্লাহ। আর আরেকটা হচ্ছে যে 10 মার্চ পরীক্ষা হবে, এই টেন্ডেন্সি নিয়ে পড়ছেন? 10 মার্চ পরীক্ষা হবে, এই টেন্ডেন্সি নিয়ে পড়তেছেন?
এই এই টার্গেট নিয়ে পড়েন, নাহলে কিন্তু ধরা খেতে পারেন। কিন্তু এইভাবে ঝুলায় রাখা আসলে উচিত না। হ্যাঁ, ছেলে মেয়েদেরকে যদি আপনার ওরা যদি প্রথম আলো নিউজ প্রকাশ না করতো বা ওরা যদি না বলতো, তাহলে কিন্তু একইভাবে পড়াশোনা করতো। কিন্তু হঠাৎ করে নিউজ দিয়ে এখন আবার ঠিকঠাক না করা, এটা উচিত না। কিন্তু দেখবেন পরীক্ষার 1 মাস আগে ঠিকই বলবে যে 10 মাস পরীক্ষা, যদি বলে দেয় তখন আফসোস করবেন। সুতরাং সুতরাং একটু 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 খেয়াল রাখেন। একটু খেয়াল রাখেন ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ।